প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনটি একটু অন্যরকম। আমরা সবসময় তারকা কথন, তারকাদের নিয়ে কথা বলি। কিন্তু আজ আমাদের সাথে যে মানুষগুলো আছেন, তারা নিয়ে খুব জানার আগ্রহ তাদের। তারার কাছাকাছি তারা বসবাস করেন আমরা বলতে পারি। আমাদের এই যুগে আমাদের আগ্রহের যেন কোনো শেষ নেই। প্রযুক্তি যেমন পাল্টেছে, যেভাবে আমরা সবকিছুর সাথে খাপ খাওয়াচ্ছি, তেমনি আমাদের জানার আগ্রহ দিন, দিন আরো বাড়ছে। আমরা জানতে চাই মহাকাশ, আমরা জানতে চাই পাতালপুরি, আমরা জানতে চাই জাগতিক সবকিছু। সেই জানার আগ্রহ থেকে কিছু, কিছু মানুষ কাজ করছেন মানুষকে জানানোর এবং নিজেরা জানার জন্য। আজ কথা বলবো অ্যাস্ট্রো অলিম্পিয়াড নিয়ে। বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড জাতীয় কমিটির সদস্যরা আমাদের সাথে আছেন, পরিচালক আছেন এবং খুদে কিছু সদস্য আছেন যারা আকাশের সীমানা ছাড়িয়ে বিদেশ থেকে বাংলাদেশের হয়ে নিয়ে এসেছেন বিভিন্ন পদক, এনেছেন সোনা, রূপা এবং ব্রোঞ্জ পদক। আরও গল্প শুনবো বিস্তারিত। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন মশহুরুল আমিন, দলনেতা, বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড টিম। আছেন রবিন ফকির, পরিচালক, বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড একাডেমিক জাতীয় কমিটি। আমার একদম পাশে আছেন শাহপার আলম, পরিচালক, বাংলাদেশ অলিম্পিয়াড জাতীয় কমিটি। আর ছোট বাচ্চাদের কথা বলছিলাম যারা আমাদের হয়ে, বাংলাদেশের হয়ে আমাদেরকে গৌরবান্বিত করে পুরস্কার নিয়ে এসেছেন। সে ছোট্ট বন্ধুদের সাথে পরিচিত হব। আছেন মোহাম্মদ মখদুম আমিন ফাহিম, আছেন রাদিত রায়ান, আমাদের সাথে আছেন সায়ন্তন রায় এবং সোহিনী সম্ভার কঙ্কা। সকলকে স্বাগতম। কেমন আছো? ভালো আছি। অনেক ভালো আছি। প্রথমেই একটু মশরুল আমিনের কাছে শুনতে চাই। এই যে অ্যাস্ট্রো অলিম্পিয়াড কমিটি গঠন করা এবং সেটার সাথে কাজ করা, আমি আপনার সাথে কথা বলার সময় শুনছিলাম যে অনেকদিন ধরে আপনি এটার সাথে যুক্ত। এই ব্যাপারটা কিন্তু এখনো মানুষের তেমন আমরা সাধারণভাবেই জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা করি না। ব্যাপারটি এখনো আমাদের কাছে একটু কঠিন। এটিকে মানুষের সামনে আনা, সহজ করা এবং এই যে বাচ্চাদের নিয়ে তাদেরকে দেশ-বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো, সর্বোপরি সবকিছু নিয়ে একটু শুনতে চাই। আমাদের বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আমরা কাজ শুরু করি 1988 সাল থেকে। আর তখন যেটা ছিল আমরা দেখেছি যে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি বিষয়টার যে দুই ভিন্ন জিনিস, এই বিষয়ে আসলে সচেতনতা কম ছিল। ফলে আমাদের যেটা মনে হলো যে অ্যাস্ট্রোনমিটা যে পিওর সায়েন্স সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া, ফলে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা অথবা আহ, মহাকাশ বার্তা নামে একটা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক পত্রিকা বের করা, এই কাজগুলো আমরা করছিলাম। পরবর্তীতে মনে হলো যে না, আরও কাজগুলোকে আরও বিস্তৃত করবার জন্যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মাঝে একটা প্রতিযোগিতা করা উচিত। অ্যাস্ট্রো অলিম্পিয়াডটা 2006 সালে শুরু করি করে এখন এই বছর আমাদের 20তম অ্যাস্ট্রো অলিম্পিয়াড আমরা আয়োজন করলাম। এবং এখানে যেটা হয়েছে যে আমাদের এখান থেকেই বের হয়ে প্রতিযোগী যারা ছিল গত 20 বছরে, অনেকেই কিন্তু অ্যাস্ট্রোনমি নিয়েই বাইরে এখন পড়াশোনা করছে। যেহেতু আমরা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ইনস্টিটিউট নেই অথবা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত না অ্যাস্ট্রোনমিটা, যার কারণে সেইভাবে এটা যে প্রসার হবে সেই সুযোগটা এখনো হয়নি। আমরা আশা করছি আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু কিছু করে অ্যাস্ট্রোনমি বিষয়টা যুক্ত হবে, হলে যেটা হবে যে এই বিষয়টা তখন আরও বেশি প্রচারটা হবে, আরও বেশি সবার মাঝে আগ্রহটা তৈরি করবে। একদমই তাই। রবিন ফকিরের কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে যুক্ত হলেন বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড কমিটির সাথে? আমি মিলন ভাই বলছিল আমাদের বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আমরা যত কার্যক্রম পরিচালনা করি, অলিম্পিয়াড হচ্ছে তার মধ্যে একটি। আমার ছোটবেলা থেকে আমাদের এই এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আমি। তো ছোটবেলা থেকে করতে 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 বড় হয়ে গেলাম। তো বড় হতে হতে 2006 সালে তো হচ্ছে অলিম্পিয়াড চলে এলো। মিলন ভাই বলছিল যে 2006 হচ্ছে প্রথম অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড বাংলাদেশে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় অনেকগুলো কিন্তু হচ্ছে পর্ব শেষ হয়েছে। আমি একদম ঘনিষ্ঠভাবে এটার সঙ্গে সম্পৃক্ত বিগত 5 বছর ধরে অলিম্পিয়াডের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবছরও হচ্ছে একাডেমিক ডিরেক্টর হিসেবে কাজ করেছি এবং পাশাপাশি আমাদের যে দলটা দেখতেই পাচ্ছেন, বাচ্চারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তারা হচ্ছে জয় করে বাংলাদেশে নিয়ে এসছে, ওদের যে হচ্ছে দলটা ছিল এটার হচ্ছে কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। আমার মনে হয় এখন বাচ্চাদের গল্পগুলো শোনার সময়টা হয়েছে, কিন্তু তার আগে আমাদের পেছনে আরেকজন কাজ করেছেন আমাদের সঙ্গে, সে হচ্ছে শাহপার আপু। শাহপার আলমের কাছে একটু শুনি। এই যে বাচ্চাদের নিয়ে কাজ করা এবং অ্যাস্ট্রো অলিম্পিয়াড কমিটির সাথে যুক্ত হওয়া, দুজনের কাছেই শুনলাম। আ
এই যে আপনি ট্যুরে নিয়ে গেলেন এবং স্বর্ণপদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ সবকিছু নিয়ে ফিরে আসা, এই অনুভূতিটা কেমন লাগছে? গল্পটা একটু শুনতে। ভীষণ ভালো, বিকজ এই জিনিসটা আসলে আমাদের আরো গত 2 বছর ধরে আমরা চেষ্টা হুম। করছিলাম। গত বছর আমরা কিছু সমস্যার সম্মুখীন হই, ভিসা জন্য আমাদের দেরি হয়ে গেছিল, পরে অনলাইনে জয়েন করেছে বাচ্চারা। বাট এইবার আমরা ওইটা আগের থেকে আমরা কিছুটা করাতে, বাট তারপরে আমরা শেষ মুহূর্তেই ভিসাটা পেয়েছি। দ্যাট ওয়াজ দ্য স্ট্রাগল। আর আমি মোটামুটি ওনাদের ইতিহাস তো অনেক অনেক পুরনো। আমি এই অ্যাস্ট্রো অলিম্পিয়াডের সাথে গত বছর যুক্ত হয়েছি। আচ্ছা। সো আমার জন্য খুব মানে নতুন এক্সপিরিয়েন্স হিসেবে খুবই খুশি যে 2 বছরের মধ্যে আমি এটা দেখতে পেলাম। এবং আমাদের সবার জন্যই আসলে ব্যাপারটি খুশির, কারণ তারা বাংলাদেশ তো আমাদের হয়ে লড়েছে সেখানে গিয়ে। ক্ষুদে বাচ্চাদের কাছ থেকে একটু শুনি, ফাহিমের কাছে শুনি। এই যে রাশিয়ার সোচি শহরে যাওয়া, অলিম্পিয়াডে অংশগ্রহণ করা এবং সেখান থেকে একটি পদক ছিনিয়ে আনা, পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ওখানে যেতে কেমন লেগেছিল? পুরো এক্সপিরিয়েন্সটাই আমার জন্য অনেক নতুন আর অনেক আনন্দের ছিল। আমি প্রথমবার বিদেশ ভ্রমণ, প্রথমবার কোনো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণ, তারপরে সোজা হয়ে তারপরে প্রথমবার যে আমাদের এত বড় অর্জন হুম। জন্য আমি সত্যি অনেক আনন্দিত আর গর্বিত এই অর্জনটা নিয়ে। সায়ন্তনের কাছে একটু শুনি, তোমার কেমন লেগেছিল যখন যাচ্ছিলে? যাওয়ার আগে যখন শুনলে যে রাশিয়া যাচ্ছি, অনেকেরই হয়তো এটা প্রথম বিদেশ ভ্রমণ, এবং বিদেশ ভ্রমণের অনেক পারপাস থাকে আমাদের, কিন্তু একটা প্রতিযোগিতার জন্য যাচ্ছি। বাবা মা নিশ্চয়ই অনেক খুশি ছিল, পরিবারের মানুষজন অনেক কিছু বলছিল, সেই মুহূর্তটা কেমন ছিল? সেটা আসলে খুবই আনন্দদায়ক মুহূর্ত ছিল। হুম। যখন শুনি যে আমাদের পুরা টিম রাশিয়াতে যাবে এবং একটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতাতে আমরা অংশগ্রহণ করব, এবং সবচেয়ে যে জিনিসটি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা করা, তাদের যে সংস্কৃতি, তাদের কালচার সেইটা দেখা, এবং হচ্ছে গিয়ে বিভিন্ন যে তাদের স্পোর্টস, সেগুলোতে অংশগ্রহণ করা খুব আসলে ভালো ছিল। এবং আমাদের যে 7 দিনের যে অনুষ্ঠানটিতে ছিল, বিভিন্ন আয়োজন নিয়ে আন্তর্জাতিক আমার পর্যায়টি হয়েছে, সেজন্য আমার খুব ভালো লেগেছে। আমাদের আরো একজন বন্ধুর কাছে শুনবো আমরা। আহ, অনেক তো যাচ্ছি, ওখানে গিয়ে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করব, প্রেশার তো ছিল, একটু পড়াশোনার চাপ ছিল, তখন কি চিন্তা হচ্ছিল খুব যে কি হবে কি হবে? প্রেশার বলতে তেমন খুব একটা ছিল না, কিন্তু আবার ছিল, কারণ এই প্রথমবার আমরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হুম। যাচ্ছি। তো প্রতিটা পরীক্ষার আগেই কাজ করেছিল যে আমাদের নিজের দেশের জন্য কিছু করতে হবে। এই পরীক্ষাটা তো শুধুমাত্র আমাদের একক বা ইন্ডিভিজুয়াল কোনো সাফল্য না, হুম হুম। আমরা সেখানে লড়তে গিয়েছিলাম দেশের জন্য, যাতে আমাদের দেশের মান সম্মান কিংবা অ্যাস্ট্রোফিজিক্সে আমাদের দেশের যে অবস্থানটা আছে বিশ্বের দরবারে, সেটা আমরা যাতে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি, যে আমরাও অ্যাস্ট্রোফিজিক্সে কিংবা জ্যোতির বিজ্ঞানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমরাও তাদের সাথে কম্পিট করতে প্রস্তুত। তো এই প্রেশারটা কাজ করেছিল, এছাড়া আর তেমন খুব একটা প্রেশার কাজ করেনি, আমরা অনেক এনজয় করেছিলাম। এবং তুমি যে কমিটির সাথে যুক্ত হয়েছো, বা তুমি একটু অ্যাস্ট্রোফিজিক্সের সাথে যুক্ত হবে, অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে, এই চিন্তা কি তোমার ছোটবেলা থেকে ছিল? ছোটবেলা থেকে কি একটা কৌতূহল কাজ করতো, নাকি হঠাৎ করে এসে যুক্ত হওয়া? অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমার কৌতূহল একদম ছোটবেলা থেকেই ছিল। হুম হুম। আমি ছোটবেলায় ম্যাপ নিয়ে পড়তে খুব পছন্দ করতাম, বাহ। সেটা হোক বাংলাদেশের ম্যাপ কিংবা পৃথিবীর ম্যাপ কিংবা সোলার সিস্টেমের ম্যাপ। তো আমার হচ্ছে সেই ম্যাপগুলো মুখস্থ করতে খুব ভালো লাগতো। তারপরে আমি চেষ্টা করতাম যে যে গ্রহগুলো আমি ম্যাপে দেখছি সেগুলো আমি আকাশে দেখতে পারি কিনা। তারপর আমি অরায়ন কিংবা বিভিন্ন উরসা মেজর, বিভিন্ন কনস্টেলেশনগুলো চিনতে শিখলাম। তারপর সেই কনস্টেলেশনগুলো কিভাবে আকাশে আসে, কিভাবে আমরা সেগুলো, কোনগুলো আমরা দেখতে পাই, এগুলো নিয়ে আমার কৌতূহল জাগতে শুরু করে। তারপর থেকে আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করব। এমনকি আমার ইচ্ছা আমি আন্ডার গ্র্যাজুয়েশনেও অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাই, এবং সেখান থেকে আমার অলিম্পিয়াডে যুক্ত হওয়া। চমৎকার চমৎকার। কঙ্কার কাছে একটু শুনবো, কঙ্কার পুরো অনুভূতিটা কেমন ছিল? প্রথমবারের মতো আমি বলতে গেলে মোস্ট অফ দ্য পিপল আমাদের মধ্যে হুম। প্রথমবারের মতোই দেশের বাইরে গিয়েছে। আমার ক্ষেত্রেও এটাই ছিল। আর সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার বাবা মা, যখন লাস্ট মোমেন্টে ভিসাটা আমাদের পুরো টিমের হয়ে যায়। হুম হুম। তো প্রথমবারের মতো বিদেশে গিয়ে এরকম এত বড় একটা কান্ট্রিতে অলিম্পিয়াডের জন্য সবাই মিলে
যেতে পেরে খুবই ভালো লেগেছে জিনিসটা। শুধুমাত্র রাশিয়া না, ওখানে আরো অনেক রকমের অনেকগুলো কান্ট্রি ছিল। প্রায় 10টা কান্ট্রি ছিল। সবার সাথে ওনাদের সাথে মিশতে পেরে, ওদের কালচার আমাদের মধ্যে, আমাদের কালচার তাদের মধ্যে বিনিময় করতে পেরে জিনিসটা খুবই অসাধারণ ছিল। আমার কাছে পুরো ব্যাপারটা খুবই অসাধারণ লেগেছে। ফাহিমের কাছে আবারও একটু শুনবো, রাশিয়া ঘুরতে কেমন লেগেছে? শুধুমাত্র যে প্রতিযোগিতার জন্য যাচ্ছি, পড়াশোনাই করছি তা তো নয়। দেশে গেলে সেখানে ঘোরা, খাওয়া দাওয়া সবকিছুর ব্যাপার আছে, তাও আবার বন্ধুদের সাথে। তখন কেমন লাগছিল? ঘোরাটা আসলে রাশিয়ায় অনেক সুন্দর একটি দেশ এবং সব কিছু অনেক পরিষ্কার এবং গোছানো, তাই ঘুরতে আরো অনেক ভালো লাগছিল। সাথে আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরাই আরো ভালো লাগছিল। একটা ফ্যামিলির মতো আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় যেমন পার্কে, সি বিচে বা বিভিন্ন জায়গায় একসাথে ঘুরে বেড়াচ্ছিলাম। সবকিছু তোমরা সবকিছু এক্সপ্লোর করেছো ওখানে গিয়ে? হ্যাঁ, সবকিছুর ওপরে পুরো জায়গাটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। বাকিরা যেটা বলেছে, সব থেকে বেশি 4জন, আমাদের 6জনের টিম এবং হচ্ছে আমাদের টিম লিডার সহ 7জনের একটা দল গিয়েছিল। সব থেকে বেশি এক্সপ্লোর করেছে হচ্ছে ফাহিম। বাকিরা বলছিল সবকিছুতে, খাবার দাবার থেকে শুরু করে মোটামুটি এভরিথিং। ফাহিমের তার মানে নতুন দেশের প্রতি, নতুন জায়গার প্রতি আগ্রহ খুব বেশি। হ্যাঁ ফাহিম কি করতে চায় বড় হয়ে? ট্রাভেলার হতে চায়? হ্যাঁ, আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি। নতুন নতুন জায়গায় সবসময় ঘোরার চেষ্টা করি। বাহ, চমৎকার। রাদিতের কাছে যদি আবারও একটু শুনি, এই যে বাংলাদেশের পতাকাটা যখন ধরা হলো, তখন আসলে কেমন লাগলো? এই বিশ্ব মঞ্চে গিয়ে বাংলাদেশের পতাকাটা তুমি তুলে ধরছো। বাংলাদেশের পতাকা তোলার মুহূর্তটা অনেক বেশি গর্বের ছিল। যেদিন হচ্ছে আমাদের রেজাল্ট, প্রথমে আমরা হচ্ছে যখন উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, ওপেনিং সেরেমনিতে, তখন একবার আমাদের প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে আমার বাংলাদেশের পতাকা ধরার অভিজ্ঞতা হয়েছিল। তো সেখানে প্রত্যেকটা দেশ নিজেদের যে টোটাল টিমটা ছিল সেটাকে রিপ্রেজেন্ট করতে প্রত্যেক স্টেজে উঠেছিল। তো আমরাও সেখানে উঠেছিলাম, সেটা ছিল প্রথমবার। কিন্তু সেটা ছিল সবার জন্য। কিন্তু আরো বেশি স্পেশাল ছিল যখন ক্লোজিং সেরেমনিতে আমরা যখন মেডেলের জন্য আমাদের যখন ডেকেছিল মঞ্চে, তখন পতাকা ধরার এক্সপিরিয়েন্সটা আরো বেশি গর্বের ছিল। একদম কারণ বিজয়ের মুকুটে পতাকা ধরা। কারণ তখন আমরা আমাদের স্বীকৃতির জন্য আমরা সেখানে বাংলাদেশের পতাকা ধরেছি এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছি। এবং এইটি আমাদের সকলের জন্যই আসলে ভীষণ আনন্দের ব্যাপার। সায়ন্তনের কাছে একটু শুনবো, তোমরা যখন যাচ্ছিলে, এর আগে তো তোমাদেরকে বিভিন্ন ক্যাম্পেইন বা অনেক কিছুর মাধ্যমে প্রস্তুত করা হয়েছিল। সেই প্রস্তুতিতে তোমাদের কিসের মধ্য দিয়ে যেতে হয়েছে? তোমরা কি নিয়ে পড়াশোনা করেছো? প্রথমে আমাদের যে রিজনাল রাউন্ড সেটা আমরা দিই। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ গিয়ে হচ্ছে আমাদের প্রথমে বাছাই পর্ব হয়। সেখান থেকে যারা উত্তীর্ণ হয় আমাদেরকে নিয়ে পরে জাতীয় পর্যায়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। এরপরে এখান থেকে যারা আমরা নির্বাচিত হয়েছি, এরপরে আমাদের হচ্ছে 2 দিনের ক্লোজ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবং 2 দিনের ক্লোজ ক্যাম্প আসলে যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ের, এটা একটা ছোট নমুনা ছিল। প্রথম দিন আমাদেরকে আমাদের রাশিয়া থেকে আগত একজন স্যার, ডক্টর মিখাইল গ্যাভরিলভ, তিনি আমাদের ক্লাস নিয়েছেন। এবং সাথে আরেকজন সুকল্যাণ বাসার স্যার, তিনিও আমাদের ক্লাস নিয়েছেন। এবং দ্বিতীয় দিন হচ্ছে আমরা টেলিস্কোপ চালানো এবং আমাদের যে ক্যাম্প সিলেকশন পরীক্ষা সেটা আমরা দেই। এবং তারপরে বিকালবেলা আমাদের হচ্ছে ক্যাম্পের তার মানে রেজাল্ট দেওয়া তোমাদের হয়। শুধু সেই জায়গায় লড়তে হয়েছে তা না, বাংলাদেশেও বিভিন্ন ধাপে ধাপে তোমাদের ধাপে নিজেদেরকে প্রমাণ করতে হয়েছে। কঙ্কার কাছে একটু শুনবে, এই যে দেশের যে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাগুলো হলো, তখন কি নিজের মধ্যে ভয় লাগছিল যে সুযোগ পাবো কিনা বাইরে যাওয়ার? হ্যাঁ, এটা তো কাজ করছিল। এই যে প্রথমবারের মতো বাইরে যে গেলাম, এরকম একটা অলিম্পিয়াডের মাধ্যমে যে যেতে পারবো এটা কখনো সেভাবে ভাবা হয়নি। যখন ভিসাটা হয়ে যায় তখন হচ্ছে মনে হলো যে আসলেই এটা পুরা অকল্পনীয় একটা জিনিস ছিল। এভাবে বাইরে যেতে পারা, ফ্যামিলি থেকে বাইরে, ফ্যামিলি ছেড়ে অনেকজন ফ্রেন্ডদের সাথে, জিনিসটা খুবই মানে আমি কখনো এইভাবে ভাবিনি। রাদিতের কাছে একটু শুনবো, রাশিয়া গেলে ওখানে অনেক ধরনের মানুষ ছিল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো একটা ব্যাপার থাকে সব জায়গায়। তোমরা কি রাশিয়ার ভাষা নিয়ে একটু এক্সপ্লোর করেছিলে কিনা, বা ওখানে গিয়ে সবার সাথে কমিউনিকেশনটা কেমন হলো? তখন কি কঠিন মনে হয়েছে কিনা? রাশিয়ায় যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা
আমাদের আশার থেকে একটু বেশি ছিল, কারণ আমরা ভেবেছিলাম যে যেহেতু আমরা ইংলিশের মোটামুটি ফ্লুয়েন্ট, সো আমরা সেখানে গিয়ে সহজে কমিউনিকেট করতে পারবো। কিন্তু সেখানে যখন আমরা প্রথমে মস্কো এয়ারপোর্টে আমরা যখন ল্যান্ড করেছিলাম, তখন ইমিগ্রেশনের সময় হচ্ছে আমাদের ইংলিশে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ব্যাপকভাবে ধরা পড়ে। কারণ সেখানে রাশিয়াতে যতজন পুলিশ ছিল কিংবা যারা সেখানে অফিসার ছিল, তারা মোটামুটি কেউই ইংলিশে ফ্লুয়েন্ট ছিল না। তো সবাই রাশিয়াতে ফ্লুয়েন্ট, এবং এয়ারপোর্টে সব সাইনও মোটামুটি রাশিয়ান ভাষায় লেখা ছিল, ইংলিশ তেমন ছিল না। এমনকি আমরা যখন অলিম্পিয়াডে গিয়েছিলাম তখনও আমরা সেম প্রবলেম ফেস করেছি। তো এই অলিম্পিয়াডের মাঝে 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 আমরা কিছু কিছু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেছি বাহ, তাদের সাথে কমিউনিকেট করতে করতে। আমরা কি এক দুটো শব্দ শুনতে পারি? কি শিখেছো? স্পাসিভা। এর মানে কি? আমরা বাংলা মানেগুলো হ্যাঁ, স্পাসিভা মানে হচ্ছে গিয়ে ধন্যবাদ, হুম হুম, পাশালস্তা মানে হচ্ছে ওয়েলকাম করা, আর প্রিভিয়েত মানে হচ্ছে গিয়ে নর্মালি হ্যালো দেওয়া আর কি। নতুন বন্ধু হয়েছে তো ওখানে গিয়ে, বিভিন্ন দেশের বন্ধু, তাদেরকে বাংলা শব্দ শিখিয়েছো কোনো? হ্যাঁ, আমি একটি বাংলা শব্দ শিখেছি, সেটা হচ্ছে ধন্যবাদ। তার মানে তোমাদের থেকে শুনে আসলে মনে হচ্ছে খুব মজার সময় তোমরা সেখানে কাটিয়েছো, এবং এই এক্সপিরিয়েন্সটা আসলে ভোলার মতো নয়। আবার একটু ভাইয়ার কাছে শুনতে চাই, মশরুল আমিনের কাছে। আপনারা যে অনেক কিছুর মধ্য দিয়ে তো তাদেরকে আসলে প্রস্তুত করেছেন সেখানে যাওয়ার জন্য, এবং পুরোটা ব্যাপারে আপনারা গাইডের মতো ছিলেন, পাশে ছিলেন, সেই ব্যাপারগুলো কেমন ছিল? আপনারা কিভাবে প্রস্তুত করেছেন এবং কিসের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়? প্রথমত আমরা অলিম্পিয়াড, আমাদের জাতীয় পর্যায়ের যে অলিম্পিয়াড, এটা আমরা শেষ করলাম জুলাই মাসে, এবং জুলাই মাসের শেষ দিকে এসে আমাদের ক্লোজ ক্যাম্পটা হলো। এখানে আমরা রাশিয়ার থেকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান প্রফেসর মিখাইল গাব্রিলভকে নিয়ে আসলাম যে তাদের ট্রেনিং দেওয়ার জন্যে। এইভাবে আমরা প্রস্তুতটা করলাম। কিন্তু তারপরে যে একটা মাস ছিল, পুরো আগস্ট মাস, আমরা তো গেলাম সেপ্টেম্বরের 19 তারিখে ঢাকা থেকে ফ্লাই করলাম। এখন আমাদের ইনভাইটেশনটা আসছে, ওরা রেজিস্ট্রেশন ক্লোজ হবার পরে রাশিয়ার থেকে ইনভাইটেশন পাঠিয়েছে, এবং আমরা রাশিয়ান দূতাবাসে যখন ভিসার জন্য যোগাযোগ করলাম, তখন যেটা হলো যে এই সময় অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করবার জন্য স্কলারশিপ নিয়ে রাশিয়াতে যায়, ফলে ভিসা অফিসে আসা মানে অনেক বেশি চাপ থাকে। ফলে আমাদেরকে দীর্ঘ 1 মাস আমরা চেষ্টা করতে করেছি। হয়েছে। তারপর করতে করতে দেখা গেল যে গত বছরের অভিজ্ঞতার থেকে যে আমরা ভিসা পাবো কি পাবো না, গত বছর আমরা প্লেনের টিকিটও কেটে ফেলেছিলাম, কিন্তু ভিসা আমরা পাইনি, ফলে একটা ভর্তুকি আমাদের দিতে হয়েছিল। এই বছরও সেই সংখ্যাটা আমাদের ছিল, এবং ফলে আমরা যেটা করলাম, ফরেন মিনিস্ট্রিতে আমাদের একজন বন্ধু ছিলেন যিনি সদ্য অবসর নিয়েছেন, অপু ভাই, উনি আমাদেরকে সাপার আলম এবং অপু ভাই ওনারা মিলে রাশিয়ান এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্টের আলাদা ব্যবস্থা করেন, খুব কাঠখড় পুরো যার কারণে আমরা শেষ মুহূর্তে মানে 17 তারিখে ভিসাটা পেলাম। আর ওই দিনই টিকিট কাটতে গিয়ে দেখা গেল ডাবল হয়ে গেছে টিকিট, কারণ আমরা ফ্লাই করব 19 তারিখে। তাও কি 13 ঘন্টা ছিল আমাদের ট্রানজিট ছিল যাবার অনেক সময়। অনেক এফোর্টের পর আসলে এই ফলাফল একদম, এসেছে। একদম। আবার একটু সায়ন্তনের কাছে শুনতে চাই, এই যে শুনছিলাম যে জার্নিটা কত কঠিন ছিল তোমাদের জন্য এবং যারা তোমাদের জন্য এত কিছু করেছেন তাদের জন্য। আমরা একটু আগে রাদিতের কাছে শুনেছিলাম যে কেমন লাগছিল বাংলাদেশের পতাকা ধরে যখন তোমরা পুরস্কার নিয়ে অনেক অনেক পতাকার মাঝখানে বাংলাদেশের পতাকা ধরে দাঁড়িয়েছিলে, সেই অনুভূতিটা কেমন ছিল? সেই অনুভূতিটা আসলেই খুব গর্বের, যখন বাংলাদেশের পতাকা নিয়ে স্টেজে উঠে এবং সেখানে পুরস্কার। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা হাতে তোমরা দাঁড়িয়েছো, কি ভীষণ সুন্দর, আমার নিজেরই দেখে আমি শিহরিত হচ্ছি। হ্যাঁ, সেটা আসলেই খুব একটা আনন্দদায়ক মুহূর্ত, এবং বাংলাদেশের জন্য কিছু করতে পারার। রবিন ফকিরের কাছে আবার একটু শুনি। আপনারা আসলে এই যে শুনছিলাম যে এত কিছুর মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু একটা অ্যাস্ট্রো অলিম্পিয়াড প্রতিযোগিতা তো এতটা কঠিন হওয়ার কথা নয় একটি দেশের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা কি কাজ করবেন বলে ভাবছেন ভবিষ্যতে, বাচ্চাদেরকে আরো বেশি বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে, জ্যোতির্বিদ্যার প্রতি আগ্রহী করতে, বা সরকার আসলে কি কি করা উচিত বলে আপনাদের মনে হয়? সহজ না বিষয়টা তা তো নয়, কার্যক্রম হচ্ছে, এটাকে হচ্ছে আরো বেশি হচ্ছে প্রসারিত করা। আমাদের চর্চাটাই দেশে খুব কম হয়। আমরা 1988 সালে যখন আমাদের জার্নিটা শুরু করি, তারপর থেকে ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি ব্যক্তিগত পর্যায়ে। তা আমাদের মতো করে ছোট ছোট অনেকে এখন কাজ করছে, সেটা আমাদের জন্যই ভালো এবং আমাদের বাচ্চাদের জন্য খুবই ভালো।
সরকারিভাবে এখন যেটা অবশ্যই জরুরি, মিলন ভাই যেটা বলছিলেন, আমাদের মশিউল আমিন চেয়ারম্যান, ইনস্টিটিউটগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক্যালি কোনো একটা বিষয় পড়ানোটা খুব জরুরি হয়ে পড়েছে। বাইরের যে বাচ্চারা, এখানে ওরা বলছিল যে 10টি দেশ সব মিলিয়ে হচ্ছে ওয়াওতে ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে হচ্ছে 20টি দেশ অংশ নিয়েছে, বাকি 10টি দেশ হচ্ছে অনলাইনে ছিল, আর ইন পার্সন সরাসরি ছিল 10টি দেশ। এই যে 10টি এবং 10টি দেশ অংশ নিয়েছে, প্রত্যেকটা দেশের বাচ্চারা আমাদের থেকে সুপারফাস্ট ছিল, কারণ ওদেরকে পড়ানো হয়। ওরা দেখা যায় যে হচ্ছে ক্লাস 1 থেকে জ্যোতির্বিজ্ঞান পড়ে পড়ে বড় হয়, আকাশ চেনে ওরা, এবং জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে ওরা সরাসরি কোনো না কোনোভাবে হচ্ছে ওদের সম্পর্কটা তৈরি হয়েছে, যেটা আমাদের কোনো বাচ্চার মধ্যে নাই। রাদিত যেমন বলছিল না যে আমার ছোটবেলা থেকে হচ্ছে ম্যাথ করতে ভালো লাগতো, ওর চেঞ্জ হতো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্টোরি। আমাদের হচ্ছে ফাহিমের ক্ষেত্রে ওর বাবা একটা কথা আমাকে বলতো যে আমার ছেলে কিন্তু কথা বলে না, ও যেটা করে কথা খুব কম বলে, ওর অবজার্ভ করে অ্যাকশনটা বেশি। অবজার্ভ করে বেশি, ওর অ্যাকশনটা বের হয় কাগজে কলমে। কাগজে কলমে প্রত্যেকের কিন্তু বের হয়েছে। ওদের হচ্ছে যে কজনকে দেখতে পাচ্ছেন, চারজনকে, আমরা তো আসলে এফোর্টটা দেই। অলিম্পিয়াড 20 বছর ধরে আমাদের যেটা হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, আমাদের জার্নিটুকু হচ্ছে শুরু করে ওদের মধ্যে আগ্রহটুকু তৈরি করে দিই, জাস্ট আগ্রহ, বাকিটা ওরা এফোর্ট দেয়। ওরা ব্যক্তিগতভাবে, আমরা হচ্ছে 2 দিনের যে হচ্ছে একটা ক্যাম্প, ক্লোজ ক্যাম্প হচ্ছে যেটা করেছি, এরপরে পরবর্তীতে আমরা নানা রকমের হচ্ছে ওদেরকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছি, ওরিয়েন্টেশন দিয়েছি। এরপরে আরও বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল জার্নাল, বুক সংগ্রহ করে পড়ার দায়িত্বটুকু ওরা ব্যক্তিগতভাবে করেছে, যেহেতু এই পর্যাপ্ত আমাদের রিসোর্সও নাই। সে কারণে সরকার এবং হচ্ছে অন্যান্য বাকিদেরও হচ্ছে উচিত ইনস্টিটিউটগুলোতে একদম শুরু থেকে, স্কুল পর্যায় থেকে হচ্ছে তাদের পাঠ্যপুস্তকের সঙ্গে অন্তত জ্যোতির্বিজ্ঞান বিষয়টা সম্পৃক্ত করা। এটা আমাদের বরাবরই হচ্ছে চাওয়া ছিল, আমরা একটু একটু করে কাজ করছি, এবং আমরা আমাদের প্রতি মাসে একটা করে হচ্ছে অবজারভেশন ক্যাম্প হচ্ছে, আমরা ওয়ার্কশপ আগে করেছিলাম, মাঝখানে বিভিন্ন কারণে আমরা কার্যক্রমটা হচ্ছে করতে পারিনি, সেটা আবার পরিচালনা করছি। সো যে ওয়ার্কশপগুলো হয় সেখানে দেখা যায় বাচ্চাদের মধ্যে আগ্রহগুলো তৈরি হচ্ছে। আগ্রহের জন্য আসলে বিভিন্ন ধরনের হচ্ছে আয়োজন তো প্রয়োজন হয়। একদমই তাই, এবং আপনাদের সেই আয়োজনগুলো সুদূর প্রসারী হোক সেই প্রত্যাশাই রাখছি আমরা। শাহপার আলমের কাছে আবার একটু শুনতে চাই, এই যে স্বর্ণরৌপ্য বিজয় তো হলো, এর পরবর্তী ধাপ কি, এরপর কি পরিকল্পনা করছেন? এরপর আমরা একটু চেষ্টা করব আগের থেকে একটু প্ল্যান করে, বিকজ আমাদের আসলে স্পন্সররাও অনেক সাহায্য করেছেন আমাদের গত 2 বছরের, যে আমার সম্পৃক্ততার পর ওনাদের সাথে আমরা একটু আগের থেকে প্ল্যান করে যাতে আরেকটু সুন্দর করে করা যায়, এবং যেখানেই আমরা পাঠাতে চাই আমাদের বাচ্চাদেরকে, সেটা যাতে একটু সুন্দর করে প্ল্যানিং করে সুন্দরভাবে ওরাও প্রিপারেশন টাইমটা একটু ভালো করে পায়। বিকজ আমার তো খুব নার্ভাস লাগছিল, বিকজ 34 ঘন্টা পার হয়ে বাচ্চাগুলো গেছে, বিকজ ভিসাটা আমরা লাস্ট মিনিটে পাওয়ার কারণে আমরা কিন্তু কানেক্টিংও পাইনি ঠিক মতো করে। 34 hours অফ ট্রাভেল টাইম ওয়াজ অ্যাকচুয়ালি সামথিং, যেটা আমার মনে হয় না, মানে আমি আশা করছিলাম না যে ওরা আসলে গিয়ে ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করে নিয়ে আসতে পারবে, বাট ওরা দেখিয়ে দিয়েছে। একদমই তাই, এবং ওরা আরো দেখিয়ে দেখ, সেটাই আমাদের প্রত্যাশা। ফাহিমের কাছে আবার একটু শুনি, এই যে শুনছিলাম, আমরা রাদিতের কাছে শুনলাম ও বড় হয়ে অ্যাস্ট্রোফিজিক্সে পড়তে চায়, ফাহিম কি করতে চায়? আমি বড় হয়ে পদার্থবিদ হতে চাই। আমি পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়, মহাবিশ্বের বিভিন্ন রহস্য নিয়ে গবেষণা করতে চাই, ভবিষ্যতে এক্সপ্লোর করতে চাই এগুলো। সায়ন্তনের কি জ্যোতির্বিদ্যা নিয়ে আগ্রহ আছে? হ্যাঁ, আমার ভবিষ্যতে ইচ্ছা যে অ্যাস্ট্রোনমি নিয়ে পিএইচডি করা বা মাস্টার্স করা। চমৎকার। কঙ্কার এই ব্যাপারে কি ইচ্ছে? আমার হচ্ছে ছোটবেলা থেকে ছোটখাটো ইচ্ছা, ছোটখাটো কিউরিওসিটি নিয়ে এই পর্যন্ত আসা। ছোটবেলা হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছিলাম, তারপর থেকে একটু আধটু করে আগাতে এই পর্যন্ত এসেছি। এখন আপাতত এগুলো নিয়ে কাজ করছি, পড়াশোনা করছি। এগুলো নিয়ে আমার ছোটবেলা থেকে আগ্রহ ছিল, যার কারণে এখনো এগুলো নিয়েই
গবেষণা বা যা বলে পড়াশোনায় তার মানে আমি এখন বলতেই পারি যে তোমরা কেউ শুধুমাত্র প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করেছো তা নয়, তোমাদের সকলেরই খুব আগ্রহ ছিল ছোট থেকেই, সেটাই তোমাদেরকে আসলে এগিয়ে এনেছে। রাজিতের কাছে আরেকটু শুনবো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কি বলছে? পরিবারের লোকজনরা তো ভীষণ খুশি নিশ্চয়ই। আহ, হ্যাঁ, দেশের জন্য কিছু অর্জন করা সকলের জন্যই গর্বের। হুম সিমিলারলি আমার পরিবার এবং ফ্রেন্ডস সবাই খুশি। দেশে আসার পরেও ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি হুম। এবং পরিবারও খুশি মোটামুটি। এখন আশা করছি ভবিষ্যতে ভালো কিছু হবে। পুরো বাংলাদেশের সকলেই আসলে তোমাদেরকে নিয়ে খুশি, এবং আমরা আমাদের আজকের আয়োজনে আপনাদের সকলকে পেয়ে আমরাও ভীষণ আনন্দিত, কারণ এই যে এই আনন্দ, এই পুরস্কার পাওয়া, পদক পাওয়ার আনন্দ আমরা সবাই মিলে একসাথে উদযাপন করলাম। আবারও আপনাদের সকলের সাথে কথা হবে সেই প্রত্যাশা রাখছি। দর্শকদের কাছে বিদায় নিয়ে নেব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখছিলেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আমরা কথা বলছিলাম অ্যাস্ট্রো অলিম্পিয়াড প্রতিযোগিতা নিয়ে। ছিলেন অ্যাস্ট্রো অলিম্পিয়াড জাতীয় কমিটির পরিচালক, দলনেতা, ছিলেন একাডেমিক পরিচালক এবং ছিলেন ক্ষুদ্র প্রতিযোগীগুলো যারা আমাদের হয়ে, বাংলাদেশের হয়ে পদক ছিনিয়ে এনেছেন রাশিয়ার সোচি শহরে ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অলিম্পিয়াড অ্যাস্ট্রো অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা তাদের সাফল্যকে উদযাপন করলাম একসাথে বসে, এবং প্রত্যাশা রাখছি যে তারা এইভাবেই, শুরুতেই বলছিলাম যে আসলে তারা তারার খুব কাছাকাছি বসবাস করেন, তারা জ্যোতির্বিদ্যা নিয়ে জানতে চান, তারা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, এবং কথা বলেও বুঝতে পারলাম আসলে শুধু প্রতিযোগিতার জন্যই অংশগ্রহণ করা নয়, বরং ভালোবাসা থেকে অংশগ্রহণ করা, এবং তাদের সেই ইচ্ছা আগ্রহ তাদেরকে আরো সুদূর প্রসারী করবে, সেই শুভ কামনায় আপনাদের সকলের সুস্থতা কামনা করে তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।